ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, মোংলা ও পায়রা বন্দরের 7 নম্বর। চট্টগ্রাম ও কক্সবাজারের 6 নম্বর বিপদ সংকেত, 10 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। দুর্নীতি, লুটপাট আর পুড়িয়ে মানুষ হত্যাই বিএনপির রাজনীতি বলেছেন প্রধানমন্ত্রী। পুড়ে যাওয়া বঙ্গবাজারে বহুতল বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন। বেনজির আজিজদের দুর্নীতির সুযোগ ক্ষমতাসীনরাই দেয়, অভিযোগ বিএনপির। কোনো রাজনীতিককে জেলে পাঠায় না সরকার, জানিয়েছেন ওবায়দুল কাদের। এমপি আনোয়ারুলের লাশ খুঁজতে ভারত যাচ্ছে ডিবি। হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনের ভাই পৌর মেয়র সেলিমের গ্রেফতার চান নিহতের মেয়ে ডরিন। অর্থ পাচারের তথ্য বাংলাদেশ ব্যাংক চেপে রাখলে দুদকের কিছু করার নেই বলেছেন চেয়ারম্যান। দুদকের বিরুদ্ধেও দুর্নীতির লাগাম না টানার অভিযোগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। আজ সন্ধ্যা 6টার দিকে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল মধ্যরাতে অতি প্রবল ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে উপকূলীয় এলাকায়। পায়রা ও মোংলায় 7 নম্বর বিপদ সংকেত দেখানো হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস পর্যালোচনায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, জানিয়েছেন প্রতিমন্ত্রী মোহাম্মদ মুহিবুর রহমান। রিপোর্ট আসমা আক্তার নূপুরের। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপটি শনিবার সন্ধ্যা 6টার দিকে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। উত্তাল হয়ে উঠেছে সাগর, বাড়ানো হচ্ছে বিপদ সংকেত। উপকূলীয় অঞ্চলে মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলের দিকে এগিয়ে আসছে। মংলা, পায়রা, কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরে বাড়ানো হয়েছে ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি। নজর রাখা হচ্ছে এর গতিপথ ও দূরত্বের দিকে। রবিবার দিনগত রাতে ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে উপকূলীয় এলাকায়। 7 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে শঙ্কা। সাগর আইল্যান্ড এবং খেপুপাড়ের মধ্যবর্তী যে কোনো জায়গা দিয়ে উপকূল অতিক্রম করতে পারে, তবে এর বডিলি মুভমেন্ট, বাতাসের গতিবেগ এবং তার তীব্রতার হার অনুযায়ী এই উপকূল অতিক্রমের সময় আগে অথবা পিছিয়ে হতে পারে। বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড় রেমালে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে প্রস্তুতি সভা শেষে শনিবার সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, ঘূর্ণিঝড়টিতে সাতক্ষীরা থেকে চট্টগ্রামের কক্সবাজার পর্যন্ত কম বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। ঘূর্ণিঝড়ের ক্ষতি মোকাবিলায় সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী ও ভোলায় বিশেষ প্রস্তুতির নির্দেশ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল, বিশেষ করে কক্সবাজার, চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা ট্রলার যারা যে অবস্থা আছে, সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়েছি। উপকূলীয় জেলায় প্রায় 4000 আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রেমাল এগিয়ে আসায় উত্তাল হয়ে উঠছে সাগর। উপকূলীয় এলাকায় মানুষের মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। স্থানীয় প্রশাসন নানাভাবে সচেতন করছে সাধারণ মানুষকে। দর্শক নিজ নিজ এলাকার সবশেষ অবস্থা জানিয়েছেন আমাদের প্রতিনিধিরা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু পটুয়াখালীতে বিকেল থেকেই গুড়ি গুড়ি এবং ভারী বৃষ্টি হয়েছে, পাশাপাশি ঝোড়ো হাওয়া ছিল। তবে এখন বাতাসটা অনেকটা কম থাকলেও বৃষ্টি নেই। তবে পটুয়াখালীতে যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে, যে চর অঞ্চলগুলো, সেসব চর অঞ্চলে মানুষদেরকে নিরাপদ আশ্রয় স্থানে যেতে বলা হয়েছে। পাশাপাশি এখানকার যারা গভীর সমুদ্রে যে সকল মাছ ধরা ট্রলার এবং নৌকো রয়েছে, সেগুলোকে নিরাপদ আশ্রয় স্থানে যেতে বলা হয়েছে। 8760 জন কিন্তু সিপিপির যে ভলান্টিয়ার রয়েছে, সেই ভলান্টিয়ার সদস্য কিন্তু প্রস্তুত রয়েছে। 76টি মেডিকেল টিম রয়েছে, যেগুলো প্রস্তুত রাখা হয়েছে যাতে করে বন্যার পরবর্তী অবস্থায় যেন তারা কাজ করতে পারে। সন্ধ্যার পরে যেটা আমরা লক্ষ্য করছি যে কুয়াকাটা সৈকত এলাকায় কিন্তু বেশ বাতাসের প্রভাবটা বেশ লক্ষ্য করা গেছে, এবং দিনের বেলা যেসব পর্যটকরা কুয়াকাটা এসেছিল তারা কিন্তু কুয়াকাটায় বেশ ঢেউয়ের যে বিষয়টা, অনেক ঢেউ এবং পানির বেশ চাপ
লক্ষ্য করেছি এবং তারা কিন্তু পর্যটকরা বেশ উপভোগ করেছে। আর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেমাল মোকাবেলায় কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে কিন্তু ইতিমধ্যে জরুরি সভা তারা করেছে। যেটা নির্বাহী কর্মকর্তা আমাকে নিশ্চিত করেছে যে রেমাল মোকাবেলায় তারা 155টি সাইক্লোন শেল্টার সহ 20টি মুজিব কেল্লা কিন্তু সর্বত্র প্রস্তুত রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রস্তুতি সভা করেছে বিভিন্ন জেলা প্রশাসন। ঝড়ো বাতাস বইছে, মংলা ও পটুয়াখালী সহ উপকূলীয় এলাকায় থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সাগর বেশ উত্তাল রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রেমালের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় সভা করেছে বরিশাল জেলা দুর্যোগ কমিটি। জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলাম জানান, জেলায় 541টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র সহ জেলার সকল স্কুল কলেজের ভবনগুলো প্রস্তুত রাখা হয়েছে। মজুত রাখা হয়েছে নগদ টাকা ও শুকনো খাবার। প্রস্তুত রাখা হয়েছে মেডিকেল টিম। ঝালকাঠিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা শেষে জানানো হয়, প্রস্তুত রাখা হয়েছে 885 আশ্রয় কেন্দ্র এবং 62টি সাইক্লোন শেল্টার। বাগেরহাটে প্রস্তুতি রাখা হয়েছে 359টি সাইক্লোন শেল্টার। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে থাকার জন্য বলা হয়েছে। এদিকে টানা তাপদাহের পর বন্দরনগরী চট্টগ্রামে বৃষ্টি হয়েছে, এতে কিছুটা স্বস্তি ফেরে নগরবাসীর মধ্যে। 10 মিনিটের বৃষ্টিতে নগরীর আবহাওয়া শীতল না হলেও পানি জমে যায় কিছু কিছু সড়কে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 2008 সালের নির্বাচনে সবাই মিলে 30টি আসন পাওয়ার পর থেকে বিএনপি নির্বাচন বিমুখ দলে পরিণত হয়েছে। অস্ত্র চোরাকারবারি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপির শীর্ষ নেতা এখন দেশের বাইরে থেকে মানুষ পুড়িয়ে মারার নির্দেশ দিচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। পুড়ে যাওয়া বঙ্গবাজারে 10 তলা পাইকারি বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পানি বিদ্যুতের সমস্যার সমাধান, পুরনো ঢাকা সহ রাজধানীর উন্নয়নের সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী। রকুনুজ্জামানের রিপোর্ট। গত বছর পুড়ে যাওয়া রাজধানীর বঙ্গবাজার মার্কেটে শনিবার বহুতল পাইকারি বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া পোস্তগোলা ব্রিজ থেকে রায়েরবাজার সুইচ গেট পর্যন্ত 8 লেনের মুক্তিযোদ্ধা ফজলুল হক মনি সড়ক, ধানমন্ডি লেকে নজরুল সরোবর এবং শাহবাগে হোসেন শহীদ সরোয়ার্দী শিশু উদ্যান প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী। পরে বঙ্গবাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার বক্তব্যে রাজধানীর পানি, বিদ্যুৎ, যোগাযোগ, আবাসন, বস্তিবাসী বাসস্থান উন্নয়ন সহ সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন। সারা ঢাকা শহর মিলেই আমরা একটা রিং রোড তৈরি করতে চাই, আর আন্তঃজেলা সংযোগটা যাতে আরো সহজ হয় সে ব্যবস্থাটাও আমরা করব। ইতিমধ্যে আমরা যেমন আমাদের যারা পরিচ্ছন্ন কর্মী তাদের ফ্ল্যাট করে দিচ্ছি, আবার বস্তিবাসীদের জন্য ভাড়া ভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করে দিচ্ছি। যে বস্তিতে যে ভাড়ায় থাকে সেরকমই ভাড়া দিতে হবে, কিন্তু থাকবে তারা ফ্ল্যাটে। ঢাকার আশেপাশে 4টা কর্নারে 4টা হোলসেল মার্কেট, শুধুমাত্র কারণ বাজার এক একটা জায়গার উপর নির্ভরশীল থাকে, লোক সংখ্যা বেড়ে গেছে। বিএনপির রাজনীতি ও শীর্ষ নেতার সমালোচনাও ছিল শেখ হাসিনার বক্তব্যে। আওয়ামী লীগ এককভাবে 233টা সিট পেয়েছিল এই 300 সিটের মধ্যে, আর বিএনপি তাদের 20 দলীয় জোট জামাত সহ সিট পেয়েছিল মাত্র 30টি। ওই 30টি মাত্র সিট পেয়েছিল। এরপর থেকে তারা নির্বাচন বিমুখ, নির্বাচন ঠেকাও, নির্বাচন বন্ধ করো। আর এই দেশটা তো তারা কোথায় নিয়ে গিয়েছিল? সন্ত্রাস, জঙ্গিবাদ, অস্ত্র চোরাকারবারি। ওই তারিখ জিয়া তো অস্ত্র চোরাকারবারি মামলায় সাজাপ্রাপ্ত আসামি, ওখানে বসে এখন নানাভাবে ওই অগ্নিসন্ত্রাস দিয়ে মানুষ মারা, মানুষ খুন করা, আগুন দিয়ে মানুষকে পোড়ানো, এইসব কাজ করে বেড়ায়। বিএনপি আমলে রাজধানীতে প্রকট আকার ধারণ করা পানি ও বিদ্যুতের সমস্যার কথাও স্মরণ করিয়ে দেন শেখ হাসিনা। এছাড়া বস্তিবাসীদের জন্য গ্রামে ফেরা কর্মসূচির কথাও জানান সরকার প্রধান। শহরের এই কষ্টকর জীবন না পালন করে নিজের বাড়িতে ফিরে যেতে পারবে এবং সুন্দরভাবে বাঁচতে পারবে, ঘরে ফেরা কর্মসূচি নিয়েছি, সেটা আমরা করব। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ হবে ক্ষুধা
দারিদ্র্যমুক্ত। সরকার সেভাবে কাজ করছে বলে জানান তিনি। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে দেশ গড়তে কাজ করার আহ্বান জানান। তিনি অভিযোগ করেন, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে দেশকে বিপদগামী করতে চেয়েছিল ৭৫-এর খুনিরা। তবে কোনো ধরনের কোনো সাম্প্রদায়িকতা আর বাংলার মাটিতে আসতে পারবে না বলে জানান তিনি। রামুতে বিএনপি জামাত বৌদ্ধবিহার পুড়িয়ে দিয়েছিল অভিযোগ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সেটাকে দর্শনীয়ভাবে পুনরায় করে দিয়েছে। বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার দেশ হিসেবে গড়ে তুলে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করতে চাই মন্তব্য করে তিনি গৌতম বুদ্ধের শিক্ষা নিয়ে দেশকে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। নেপালে গৌতম বুদ্ধের জন্মস্থানে সরকার একটি বৌদ্ধ বিহার করে দেবে বলে জানান প্রধানমন্ত্রী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, অনেক অপরাধী ভারতের থেকে বাংলাদেশে হত্যা, চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধে যুক্ত। এদিকে আলাদা অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ ও সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদকে দুর্নীতির সুযোগ করে দিয়েছিল সরকারি, তাই তাদের কোনো বিচার হবে না বলেও মত দেন গয়েশ্বর। মাইনুল স্বপ্নের রিপোর্ট। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী নিয়ে শনিবার বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আলোচনা সভা করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাসাস। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় অভিযোগ করেন, অন্ধকার জগতের আশ্রয় প্রশ্রয়ে টিকে আছে বর্তমান সরকার। ভারতে হত্যাকাণ্ডের শিকার হওয়া আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের অপকর্মের ফিরিস্তি তুলে ধরেন গয়েশ্বর, যদিও এ হত্যার বিচার দেখতে চান তিনি। আজিজকে অপরাধী করলো কে, আর বেনজিরকে এত অর্থ উপার্জনের জন্য সুযোগ সুবিধা কে দিল, কেন দিল? এই যে বিনা ভোটে নির্বাচন, ইলেকশনের নমিনেশন জমার যেদিন বাছাই হয় সেদিন ১৫৩ জন এমপি নির্বাচিত হয়ে যায়, দিনের ভোট ট্রাকে কাটে, কাদের দিকে কাটাইছে? পারবেন চকুলটাতে? পারবেন না। যদি চকুলটা পাল্টা যদি তার চকুলটায়, তখন তো এই যে ঝিনাইদহের ঘটনার মতো পাল্টা ঘটনা তো। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বাংলাদেশি সংসদ সদস্য হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আগাম বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা শুনি বাংলাদেশের সব শিক্ষক সন্ত্রাসীরা ইন্ডিয়াতে নাকি তারা আশ্রয় থাকে, বিভিন্নভাবে আশ্রয় থাকে, যারা সেইখান থেকে বাংলাদেশে চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন খুন জখমের সাথে ইনভলভমেন্ট রয়েছে। অনেকের নাম শুনছে এবং ধারাবাহিকভাবে পত্রপত্রিকায় উঠছে, গণমাধ্যমে উঠছে, সেটা আমার কথা নয়। সেখান থেকে তারা বাংলাদেশের জনপদের পর জনপদে তাদের অস্তিত্ব, তাদের প্রভুত্ব তারা জানিয়ে রেখেছে। বিএনপির এই নেতা অভিযোগ করেন, বৈদেশিক ঋণের ভারে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ছাড়া মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক শক্তি তৎপর, তবে কোনো রাজনৈতিক দলের নেতাকে জেলে পাঠানোর এজেন্ডা সরকারের নেই বলে জানিয়েছেন। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অবরুদ্ধ গণতন্ত্র, জেল জুলুমে নজরুলই প্রেরণা। সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তারা। এই সময় নজরুলের রচনাবলী বিশ্বময় ছড়িয়ে দিতে সরকারি উদ্যোগের আহ্বান জানান বিশিষ্টজনেরা। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। বাঙালির চেতনার কবি নজরুল ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে কবিতা ও গানে মানুষের পক্ষে কলম ধরেছেন, গেয়েছেন মানবতার গান। অন্যায়ের বিরুদ্ধে প্রবল দ্রোহের আগুন জ্বালালেও ঠিক হিমালয়ের শুভ্রতার মতোই যেন প্রেমময় নজরুল। তাই তো বিদ্রোহ প্রতিরোধের বাণী জ্বালিয়েও তিনি দ্রোহ ও প্রেমের কবি। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে সকাল থেকেই কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নজরুল প্রেমীরা। এ সময় নজরুলের কাজগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার আহ্বান তাদের। নজরুলের যে প্রতিবাদ, নজরুলের যে সাম্যবাদের গান, নজরুলের যে যুদ্ধ যাওয়া, এসবগুলো আজও প্রাসঙ্গিক। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে যদি আমরা এগুলো ছড়িয়ে দিতে পারি,
তাহলে আমরা নজরুল চর্চাকে প্রাতিষ্ঠানিকতা দিতে পারবো। নজরুল রচনাবলী হচ্ছে আমাদের জাতীয় সম্পদ, সেই রচনাবলী যেন অবিলম্বে, আমি প্রতি বছরই বলি, অবিলম্বে অনুবাদের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়া হোক। কবির সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাজনৈতিক দলসহ নানা শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, রাজনৈতিক কারণে এখনও জেলে যেতে হচ্ছে বিএনপির নেতাকর্মীদের। নজরুল এই উপমহাদেশে প্রথম স্বাধীনতার মন্ত্র তার কণ্ঠ থেকে উচ্চারিত হয়েছিল বলেই তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়েছিল। তাই প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে নজরুলের কবিতা, গান, তার সমস্ত সাহিত্য সৃষ্টি আমাদেরকে উদ্বুদ্ধ করছে। আজকের বিদ্যমান এই যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমাদেরকে প্রতিবাদ করতে, আমাদেরকে এগিয়ে যেতে। তবে রাজনৈতিক কারণে কাউকে জেলে ভরার ইচ্ছে সরকারের নেই বলে সাফ জানিয়ে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অপরাধ করে কেউ পার পাবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীকে জেলে পাঠানোর এজেন্ডা আমাদের নেই। অপরাধের মানদণ্ড, তাদের জেল জুলুম হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। এখানে কোনো বিএনপি বা কোনো দলের ব্যাপারে আমরা নির্বাচনের পর নতুন করে আমরা কোনো চিন্তা ভাবনা করিনি। শুধু নজরুলকে স্মরণ নয়, মনে প্রাণে নজরুল ধারণ হোক সারা বছর, এমনটাই প্রত্যাশা নজরুল ভক্তদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের অবস্থান আর এটির অগ্রসর হওয়ার সবশেষ অবস্থা জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি আবহাওয়া অফিসে। সেখানে আছেন সহকর্মী মিরাজ হোসেন গাজী। মিরাজ, ঘূর্ণিঝড় রেমালের সবশেষ অবস্থান সম্পর্কে আবহাওয়া অধিদপ্তর কি বলছে এবং এটির গতিপথ সম্পর্কে কি কিছু জানা গেছে? রেণুমা, গতিপথ সম্পর্কে যেটি জানা গেছে যে আগামীকাল বিকেল নাগাদ এটি বাংলাদেশ উপকূলের দিকে আঘাত হানতে পারে। এখন পর্যন্ত সেটির যে গতিপথ রয়েছে সেই আলোকে আবহাওয়া অফিস যে পূর্বাভাসটি দিয়েছে, এবং এর প্রভাবে আপনি কিন্তু নিশ্চয়ই খেয়াল করছেন যে এখন এই আগারগাঁও এলাকাতে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, থেমে থেমে, কখনো আবার একটু মাঝারি ধরনের বৃষ্টিও হচ্ছে। তবে আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে যে ঘূর্ণিঝড়টির যেই গতি এবং এখন যেখানে অবস্থান রয়েছে এবং যেই গতিতে এগোচ্ছে তার অগ্রভাগ আগামীকাল বিকাল 3টা নাগাদ বাংলাদেশের যেই উপকূলীয় জেলাগুলো আছে বা উপকূলীয় অঞ্চল আছে সেই উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে, এবং সেই সময়ে যদি জলোচ্ছ্বাসের সময় থাকে এবং স্বাভাবিক জলোচ্ছ্বাসের চেয়ে কয়েক গুণ বেশি জলোচ্ছ্বাসে পরিণত হতে পারে উপকূলীয় অঞ্চল। এবং আবহাওয়া অফিস থেকে যেটি জানানো হয়েছে যে আজকে মূলত সন্ধ্যা 6টার দিকে কিন্তু এই ঘূর্ণিঝড়টি রূপ নেয় এবং সেই লক্ষ্যে মংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 6 নম্বর সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামীকাল দেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে দমকা এবং ঝোড়ো হাওয়া সহ ভারী বৃষ্টি এবং ভারী বর্ষণ হতে পারে সেটি বলেছে, এবং সেই বাতাসের গতিবেগ হতে পারে যে 89 কিলোমিটারের বেশি হতে পারে সর্বোচ্চ গতিবেগ। এবং এদিকে আজকে সন্ধ্যার দিকে ভোলা জেলা, পিরোজপুর সহ বিভিন্ন এলাকায় উপকূল অঞ্চলে বৃষ্টি হয়েছে এবং ঢাকাতেও কয়েকটি জায়গায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এবং আগামীকাল যদি সন্ধ্যা বা বিকেলের দিকে এই ঘূর্ণিঝড়টি উপকূলীয় অঞ্চলে আঘাত হানে তাহলে সেই ক্ষেত্রে এইটির সর্বোচ্চ গতিবেগ হতে পারে 88 কিলোমিটার পর্যন্ত। অর্থাৎ ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছের এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে এখন, এবং ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে এখন বাতাসের একটানা গতিবেগ রয়েছে 62 কিলোমিটারের মতো, যেটি দমকা ও ঝড়ো হওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবং যেটি বলছিলাম শুরুর দিকে যে ঘূর্ণিঝড়ের ঘোষণা হওয়ার পরই
আবহাওয়া অধিদপ্তর থেকে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং চট্টগ্রাম আর কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। তবে আগামীকাল অর্থাৎ রোববার বিকেল সন্ধ্যার দিকে যদি এটি উপকূলের দিকে আঘাত হানে, সেই ক্ষেত্রে জলোচ্ছ্বাসের যেই প্রভাব পড়তে পারে, এতে করে উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতি হতে পারে সে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ এখন যেই গতিবেগ আছে বা গতিপথ যেটি আছে সেটি যদি স্বাভাবিক থাকে, যদি সেটি পরিবর্তিত না হয়, তাহলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসের সাথে ভারী বর্ষণ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা বা পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এজন্যে সংশ্লিষ্ট এলাকার জেলা প্রশাসন সহ আবহাওয়া অধিদপ্তরের যেই শাখা অফিসগুলো আছে তারা এ বিষয়ে সতর্কতা সাথে কাজ করছে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার জন্য, এবং তারা নির্লস বা বিরতিহীনভাবে তারা কাজ করছে যাতে করে মানুষের জানমালের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এবং আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে দুর্যোগ মোকাবিলার জন্য সরকারের যেই নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো মেনে চলার জন্য উপকূলীয় অঞ্চলে সাধারণ মানুষকে তারা সতর্ক থাকার জন্য বলেছে। আপনাকে ধন্যবাদ। এমপি আনোয়ারুল আজিমকে নির্বাচনের আগে ও পরে আরো 2 বার হত্যার চেষ্টা করেছিল খুনিরা। পরিকল্পনা ছিল হত্যার আগে আজিমের নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায় করা। কিন্তু বাকবিতণ্ডার এক পর্যায়ে আজিমের মুখে চেতনানাশক ওষুধ দিয়ে অজ্ঞান করার পর তার আর জ্ঞান না ফেরায় পরিকল্পিতভাবে হত্যা করা হয়। শনিবার সকালে ডিবি কার্যালয়ে এসব কথা বলেন অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। বলেন, মামলা তদন্তে 2-1 দিনের মধ্যে তার নেতৃত্বে 3 জনের ডিবি টিম ভারতে যাবে। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত 3 আসামি রিমান্ডের প্রথম দিনে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে গোয়েন্দাদের। শনিবার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে গোয়েন্দা প্রধান জানান, জিজ্ঞাসাবাদে শিমুল ভুইয়া ওরফে সৈয়দ আমানুল্লাহ বলেন, আগেও 2 বার এমপি আজিমকে হত্যায় ব্যর্থ মিশন ছিল তাদের। নির্বাচনের আগে একবার প্ল্যান হয়েছে, তারা ব্যর্থ হয়েছে, তখন তাদের কথা ছিল বাংলাদেশই করবে। দ্বিতীয়বার তাদের প্ল্যান হয়েছে জানুয়ারি মাসের 17-18 তারিখে। সেই প্ল্যান তারা কিন্তু আমাদের আনার সাহেবও গিয়েছেন দেশে, ওই দেশে, এবং এই চক্রটা কিন্তু সেখানে গিয়েছেন। কিন্তু যেভাবেই হোক হোটেলে থেকে সেটা এই প্ল্যানটার বাস্তবায়ন হয় নাই। তৃতীয় ধাপে সেই প্ল্যানটা তাদের বাস্তবায়ন হয়েছে। এমপি আজিমকে হত্যার আগে নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল করে 2 দিন বাঁচিয়ে রেখে মোটা অঙ্কের টাকা আদায়েরও পরিকল্পনা ছিল ঘাতকদের। প্রথম তাকে হানি টেপের মতোই তাকে ভয় দেখাবে, তাকে নোট ছবি, তার যে নোট ছবিটা তারা তুলে এই ছবিটা দিয়ে তাকে 2 দিন ব্ল্যাকমেল করবে। অর্থাৎ তার কাছ থেকে, তার ইন্ডিয়া যে বন্ধুবান্ধব তাদের কাছ থেকে অথবা বাংলাদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকাটা নিয়ে আসবে শাহিন। হত্যা তাকে করবে, কিন্তু 2 দিন তাকে রাখবে, রেখে তাকে বিভিন্ন জায়গাগুলো তাতে টাকাটা নিবে। ওই টাকার যে ইনকামের পার্ট এটা কামলাদের দিবে, অর্থাৎ যে কামলারা এক্সিকিউশনের দায়িত্ব নিয়েছেন। দস্তাবেজের এক পর্যায়ে তাকে একটা ক্লোরোফর্ম চেতনানাশক ওষুধ তার মুখে নাকে দিয়ে দেয়, দিলে চেতনানাশক হয়ে যায়। তখন তারা ছবি তুলেছে তার নোট, কিন্তু পরবর্তী পর্যায়ে তার আর জ্ঞান ফিরে নাই। তখন তারা আর তাদের যে ওই 2 দিনের প্ল্যান সেটা বেঁচে গেছে। তখন তারা তাদের যে পূর্ববর্তী প্ল্যানে চলে আসছে যে না, তাহলে তাকে 2টি কাজ করতে হবে, কারণ সে তো নাই। তখন তাকে এটাকে সরিয়ে এমনভাবে গুম করতে হবে, এমনভাবে তার মোবাইলগুলিকে অ্যানালাইসিস করে বিভিন্ন জায়গায় দিতে হবে, যেন তাকে যেন এই জায়গায় যে ক্রাইমটা হয়েছে এটা যেন খুঁজে না পারে। তবে আনোয়ারুল আজিমকে হত্যার পেছনে কারণ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি গোয়েন্দাদের। তার সাথে পূর্ব শত্রুতা থাকতে পারে, টাকা পয়সা লেনদেন, আর্থিক বিষয় থাকতে পারে, রাজনৈতিক বিষয় থাকতে পারে। এখন পর্যন্ত এমপি খুনের মাস্টারমাইন্ড হিসেবে যুক্তরাষ্ট্রে পালিয়ে যাওয়া আখতারুজ্জামান শাহিনের নামই হাতে পাওয়ার দাবি গোয়েন্দাদের। অথবা বিভিন্ন ধরনের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনের বড় ভাই কোটচাঁদপুর পৌরসভার মেয়র শহীদুজ্জামান সেলিমকে গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন।
সকালে আনোয়ারুল আজিম আনার হত্যার সুষ্ঠু বিচার ও মূল পরিকল্পনাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে স্থানীয় আওয়ামী লীগ। কালীগঞ্জে সংসদ সদস্যের বাসভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন এমপি কন্যা ডরিন। এ সময় তিনি অভিযোগ করেন, এর আগেও কোটচাঁদপুরের অনেক মানুষকে নির্যাতন করেছেন আখতারুজ্জামান শাহীন ও শহীদুজ্জামান সেলিম। ঋণখেলাপি ও অর্থ পাচারের তথ্য সর্বপ্রথম বাংলাদেশ ব্যাংক জানলেও তারা পদক্ষেপ না নেয়ায় প্রতিকার মিলছে না বলছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ। বলেন, অর্থ পাচারের 6 মাস পর দুদককে জানালে কিছুই করার থাকে না। এদিকে দুর্নীতি দমনে আদালতও প্রত্যাশা পূরণে ব্যর্থ এমন মন্তব্য অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদের। বিশেষজ্ঞরা বলছেন, বড় বড় দুর্নীতিবাজদের ধরতে ব্যর্থ হওয়ায় দুদকের কার্যক্রম প্রশ্নবিদ্ধ। রিপোর্ট ফরুক বাবুর। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সঠিক অনুসন্ধান না করে ঢালাওভাবে অব্যাহতি দেওয়ার অভিযোগ উঠেছে দুদকের বিরুদ্ধে। দুর্নীতি দমনে নাগরিকদের ভূমিকা শীর্ষক সেমিনারে দুদকের স্বাধীন কার্যক্রমের ভূমিকাও প্রশ্নবিদ্ধ হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে সেমিনারের আয়োজন করে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেন, দুর্নীতি প্রতিরোধে আদালত প্রত্যাশা পূরণ করতে পারছে না। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স সরকার প্রধানের এমন বক্তব্য আশা জাগালেও বাস্তবতা ভিন্ন। একজন ব্যাংক থেকে 200 কোটি টাকা নিয়ে গেছে বেআইনিভাবে। বাংলাদেশ ব্যাংকেরও তদন্ত এসছে, হাইকোর্টে মামলা করার পরে হাইকোর্ট ফাইলটা কল করলো, কিন্তু এটা যখন আপিল হলো, আপিলে সেই অর্ডারটা স্টে হয়ে গেল। তো এই জায়গাগুলোতে আমাদের দুর্বলতা আছে এবং আমাদের প্রত্যাশা যেটা, সেটা আদালতের মাধ্যমে আমরা সে প্রত্যাশাটা পূরণ করতে পারছি না। সাবেক সংসদ সদস্য শামীম পাটোয়ারি বলেন, দুর্নীতি যাত্রা শুরু হয় ঋণ খেলাপির মধ্য দিয়ে, এরপর টেন্ডারবাজি, বড় বড় প্রকল্পে চলে দুর্নীতির ধারাবাহিকতা। প্রশ্ন ওঠে দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমের ভূমিকা নিয়েও। দুর্নীতির সুযোগটা সরকারি পৃষ্ঠপোষকতায় আসে। সরকার সৎ হলে আমরা সৎ হবে, সরকার সৎ হলে এমপি সৎ হবে, সরকার সৎ হলে অবশ্যই দেশে সৎ হবে। ভয়ের সংস্কৃতির পাশাপাশি এক ধরনের চাটুকারিতার সংস্কৃতিও বাংলাদেশের গণমাধ্যমে প্রবলভাবে বিদ্যমান। যখন আমরা খুব ক্ষমতাবানদের সামনে যাই, তাদের চাটুকারিতা, তাদের ভাষা দেখলে আপনি বুঝবেন যে গণমাধ্যম কোন পর্যায়ে দাঁড়িয়ে আছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহ বলেন, নিজ প্রতিষ্ঠানের অনিয়ম সবার জানা। নিজেদের অনিয়ম নিজেরা বন্ধ না করলে দুদকের অনেক কিছু করার থাকে না। বাংলাদেশ ব্যাংকে আপনি জানতো একটা টাকা পাঠানোর জন্য, আপনার চিকিৎসার জন্য $10,000 নিয়ে জানতো, বাংলাদেশ ব্যাংকের পারমিশন ছাড়া পারবেন? তো এগুলি যায় কিভাবে? এই যে মন্দ লোন যে হয়, ব্যাড লোন যেগুলি হয়, বাংলাদেশ ব্যাংকের বা বিভিন্ন দপ্তরের অডিটিং সিস্টেম আছে না, তারা তো অডিট করে, যেগুলি লোন দেওয়া হয় অডিট করে। কোথাও আসে যখন খেলাপি হয়ে যায় তখন জানা যায়। এর আগে কারা জানতে পারে? যখন লোনগুলি প্রসেস হয়, দেওয়া হয়, যখন হয়, যায় যার কাজ করছে না, যাতে করে দুর্নীতি দমন কমিশনের প্রতি আপনাদের প্রত্যাশা বেশি। দুদকের অভ্যন্তরীণ দুর্নীতি রোধে 2 বছরে 30 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথা জানান মঈনুদ্দিন আব্দুল্লাহ। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। বর্তমান কর ব্যবস্থাপনার যে দুর্বলতা ও অসঙ্গতি রয়েছে সেটির প্রতিকার না করে আসন্ন বাজেট প্রণয়ন কঠিন হবে, এমন মন্তব্য সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদের। শনিবার রাজধানীর এফডিসিতে অর্থনৈতিক সুরক্ষায় আগামী বাজেটের কৌশল নিয়ে আয়োজিত ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদে তিনি এই মন্তব্য করেন। চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে আগামী বাজেটে ঋণের ফাঁদ তৈরি করতে পারে বলেও আশঙ্কা তার। বলেন, দুর্নীতি ও অপচয় কমিয়ে আসন্ন বাজেটের হার বাড়ানো সম্ভব। এত কম রাজস্ব দিয়ে সরকারের ব্যয় মেটানোর পাশাপাশি মধ্যম আয়ের দেশ করা অসম্ভব উল্লেখ করে ওয়াহিদউদ্দিন মাহমুদ আরও বলেন, কর ব্যবস্থার অসঙ্গতি ও দুর্নীতি দূর না করে শুধু কর ব্যবস্থার উপর নির্ভর করে বাজেট প্রণয়ন করা হলে তা বাস্তবায়ন কঠিন হবে। এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, মূল্যস্ফীতি, ডলার সংকট, রিজার্ভ নিয়ে নানা প্রশ্নের সামনে বাংলাদেশ ব্যাংককে সাংবাদিকদের প্রবেশের নিষেধাজ্ঞার বিষয়টি স্পষ্ট করতে হবে। রাজস্ব সংগ্রহ বাড়ানো অবশ্যই বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশল হতে হবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যেটা বক্তারা বলেছে যে বর্তমান কর ব্যবস্থায় যে ধরনের দুর্বলতা, অসঙ্গতি, বৈষম্য, অন্যায্যতা
এবং দুর্নীতি আছে, সেগুলোর প্রতিকারের প্রতি দৃষ্টি না দিয়ে কর আদায়ে শুধু জোরাজুরি করলে সেটা হিতে বিপরীত হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর কোনো দেশ হস্তক্ষেপ করতে চায় সেটা প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিকালে রাজধানীর তোপখানা রোডে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রশ্ন করে তিনি বলেন, বাংলাদেশের ভূখণ্ড কাউকে ব্যবহার করতে দেওয়া চলবে না। অর্থনৈতিক অবস্থা সহ দেশের চলমান পরিস্থিতির জন্য আওয়ামী লীগ সরকারের নানা সমালোচনা করেন তিনি। বলেন, সরকারের একটি চক্রের কারণে বাংলাদেশ এখন বন্ধুহীন হয়ে পড়েছে। এই সরকার আগামী 1 বছর টিকতে পারবে কিনা সেটা নিয়েও সন্দেহ পোষণ করেন। সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মাহমুদুর রহমান মান্না। এই সময় সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী ও এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু। সরকারকে হটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নামার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। শনিবার বিকেলে খুলনার উমেশ চন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে গণতন্ত্র মঞ্চের খুলনা বিভাগীয় প্রতিনিধির সম্মেলনে তারা এই আহ্বান চালান। গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের স্যাংশন, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের সম্পদ জব্দের আদেশ ও আওয়ামী লীগের এমপি আনোয়ারুল আজিমের নিহতের ঘটনা ধামাচাপা দিতে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র বানানোর ইস্যু সামনে এনেছেন প্রধানমন্ত্রী। সম্মেলনে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বাবলু ও গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকি। দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপের ওয়ার্ক ওভার শেষে আবার গ্যাস উত্তোলন শুরু হয়েছে। এতে শনিবার থেকে জাতীয় গ্রিডে 10 থেকে 12 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে। শনিবার বিকেলে কূপ হতে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের শুভ উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ নুরুল আলম। সংশ্লিষ্টরা জানান, দেশে বিরাজমান গ্যাস সংকট মোকাবেলায় সরকারকে বিপুল বৈদেশিক মুদ্রা ব্যয় করে এলএনজি আমদানি করতে হচ্ছে। এই সংকটময় মুহূর্তে ওয়ার্ক ওভারকৃত এই কূপ হতে জাতীয় গ্রিডে এই গ্যাস যুক্ত হওয়ায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। তিতাস গ্যাস ফিল্ডের 14 নম্বর কূপটি 2000 সালে খনন করা হয়। দৈনিক 29.5 মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন ক্ষমতা সম্পন্ন এই কূপটি 2021 সালের 1 নভেম্বর থেকে বন্ধ ঘোষণা করে গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ। নরসিংদীর রায়পুরায় নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে। মিলাদ মাহফিলে সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, অস্ত্রের শক্তি কোনো শক্তি নয়, রাজনীতির মূল শক্তি জনগণ। রায়পুরের মাটি থেকে মাদক ব্যবসায় ও ভূমিদস্যু নির্মূল করা হবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। গত বুধবার দুপুরে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া প্রচারণায় যাবার সময় প্রতিপক্ষ প্রার্থীর হামলায় নিহত হন। মিলাদ মাহফিলে নিহত সুমনের বাবা চর সুবুদ্ধি ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন সহ রায়পুরা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জার্মানির গণমাধ্যম ডয়েচে ভেলেতে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে প্রচারিত প্রতিবেদন নিয়ে প্রতিবাদ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। প্রচারিত প্রতিবেদনকে বিভ্রান্তিমূলক বলে দাবি করা হয়েছে প্রতিবাদ লিপিতে। আইএসপিআর এর সহকারী পরিচালক রাশিদুল আলম খান স্বাক্ষরিত প্রতিবাদ লিপিতে বলা হয়েছে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যদের নিয়ে করা প্রতিবেদন বিভ্রান্তিমূলক। কারণ শান্তিরক্ষী নির্বাচনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের কঠোর নির্বাচন এবং যাচাইকরণ প্রক্রিয়া অনুসরণ করে থাকে। এছাড়া প্রচারিত প্রতিবেদনে যে অভিযোগ করা হয়েছে সে ব্যাপারে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে কোনো মন্তব্য গ্রহণ করেনি। তাই পক্ষপাতমূলক ও একপেশে এই প্রতিবেদনের লক্ষ্য ও উদ্দেশ্য প্রশ্নবিদ্ধ। প্রতিবেদনটি তৈরির ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর ভিডিও ফুটেজ ব্যবহার করে অপর একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানহানি করাই প্রধান লক্ষ্য বলে মনে হয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে এ পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর 131 জন জীবনদান করেছেন এবং 239 জন আহত হয়েছেন। জাতিসংঘের পতাকা সমুন্নত রাখার চেষ্টায় এটি একটি বিরল উদাহরণ বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবাদ লিপিতে। এ ধরনের বিভ্রান্তিমূলক প্রতিবেদন শান্তিরক্ষী বাহিনীর বিশ্বাসযোগ্যতা ও কার্যকারিতা ক্ষুণ্ণ করবে বলেও মন্তব্য করেছে আইএসপিআর। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেছেন, কবি নজরুল ছিলেন সাম্যের কবি, দ্রোহের কবি, চেতনার কবি। তার কবিতা, গান ও নানা জয়ধ্বনি মহান মুক্তিযুদ্ধে অনুপ্রাণিত করেছে সবাইকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশাল দরিরামপুর নজরুল মঞ্চে আয়োজিত 3 দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক দিদার আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নজরুল ইসলাম এমপি, আব্দুল মালেক সরকার এমপি, ABM আনিসুজ্জামান এমপি, মাহমুদ হাসান সুমন এমপি, রেঞ্জ ডিএজি শাহ আবিদ হোসেন সহ গণ্যমান্যরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে এবার বাংলাদেশে ওষুধ তৈরির কারখানা চালু করল সান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি ওষুধ তৈরির প্রতিষ্ঠান। দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে কারখানাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ওষুধ ব্যবসায় এটি একটি সফল উদ্যোগ এবং দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠিত এই নতুন প্ল্যান্ট ভূমিকা রাখবে বলে জানান সালমান এফ রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মা, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও বাংলাদেশ ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও MD মোস্তফা কামাল সহ অনেকে। রাজধানীর পূর্বাঞ্চলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হল 3 দিনব্যাপী 17তম ঢাকা মোটর শো 2024। বৃহস্পতিবার এর উদ্বোধন করা হয়। চাংশা ফোরল্যান্ড মোটর টেকনোলজি কোম্পানি লিমিটেডের পিকআপের একমাত্র পরিবেশক মেটাল মোটরস লিমিটেড তাদের 4টি মডেল প্রদর্শন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটাল গ্রুপের MD ইঞ্জিনিয়ার সাদিদ জামিল, জেনারেল ম্যানেজার এবং হেড অব বিজনেস ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফজলুল করিম, ফোরল্যান্ড ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার কান্ট্রি হেড মিস্টার লি এবং ভাইস জেনারেল ম্যানেজার চাও সেন সুন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। মেলা উপলক্ষে থাকছে আকর্ষণীয় উপহার এবং নগদ মূল্য ছাড়। ডিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের আইন বিভাগে মুড কোর্ট উদ্বোধন হয়েছে। শনিবার সুপ্রিম কোর্টের বিচারপতি আহমেদ সোহেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মুড কোর্ট উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীফ উদ্দিন, উপাচার্য অধ্যাপক ডক্টর খাজা ইফতেখার উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফাইজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SM মাসুম বিল্লাহ এবং অন্যান্য শিক্ষক ছাড়াও আইন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বাধীনতা শুধু অধিকারের ক্ষেত্রে নয়, ন্যায় বিচারের জন্য জরুরি। ন্যায় বিচার থাকলেই কেবল একটি সমাজ, রাষ্ট্র টেকসই ও উন্নত হবে। জ্বালানি খাতের সংকট দূরীকরণে ও টেকসই সমাধানের লক্ষ্যে ভবিষ্যৎকে শক্তিশালী করা এবং টেকসই সমাধানের সাথে শক্তি সংকট মোকাবেলা করা শীর্ষক সেমিনার হয়েছে আশুলিয়ার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এতে শিক্ষার্থীদের অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করা হয়। সেমিনারে 25টি বিশ্ববিদ্যালয়ের 150 জন সহ 4 শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনজিউমার ক্যাবের জ্বালানি উপদেষ্টা ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ডক্টর M শামসুল আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসা ও উদ্যোক্তা বৃত্তি অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল ইকবাল। দেশের বাজারে এলো DX ওমার্ক রেটিং অনুযায়ী বিশ্বের নাম্বার 1 স্মার্টফোন অনার ম্যাজিক 6 প্রো। রাজধানীর একটি অভিজাত হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে উন্মুক্ত করা হয় অনার ম্যাজিক 6 প্রো স্মার্টফোনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে অনারের একমাত্র পরিবেশক ও স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মিস্টার ল্যাং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মুজাহিদুল ইসলাম সহ আরও অনেকে। অনুষ্ঠানে অনার বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস ঐশীর সঙ্গে পরিচয় করে দেওয়া হয়। দেশের মার্কেটে অনার ম্যাজিক 6 প্রোর দাম 1,29,999 টাকা।
যারা প্রি বুক করেছেন তারা পাচ্ছেন সুপারফাস্ট ওয়্যারলেস চার্জার স্ট্যান্ড, এয়ারবাডস, প্রিমিয়াম সার্ভিস কার্ড সহ নানা সুবিধা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, মংলা ও পায়রা বন্দরের 7 নম্বর, চট্টগ্রাম ও কক্সবাজারের 6 নম্বর বিপদ সংকেত, 10 ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা। দুর্নীতি, লুটপাট আর পুড়িয়ে মানুষ হত্যায় বিএনপির রাজনীতি, বলেছেন প্রধানমন্ত্রী। পুড়ে যাওয়া বঙ্গবাজারে বহুতল বিপণী বিতানের ভিত্তিপ্রস্তর স্থাপন। বেনজির আজিজদের দুর্নীতির সুযোগ ক্ষমতাসীনরাই দেয়, অভিযোগ বিএনপির। কোনো রাজনীতিককে জেলে পাঠায় না সরকার, জানিয়েছেন ওবায়দুল কাদের। এমপি আনোয়ারুলের লাশ খুঁজতে ভারত যাচ্ছে ডিবি, হত্যার মূল পরিকল্পনাকারী শাহিনের ভাই পৌর মেয়র সেলিমের গ্রেফতার চান নিহতের মেয়ে ডরিন। অর্থ পাচারের তথ্য বাংলাদেশ ব্যাংক চেপে রাখলে দুদকের কিছু করার নেই, বলেছেন চেয়ারম্যান। দুদকের বিরুদ্ধেও দুর্নীতির লাগাম না টানার অভিযোগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।